হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ক্লাস নোটস। তো আজকে তোমাদের জন্য কিছু জিকের কোয়েশ্চেন্স নিয়ে এসেছি ক্লার্কশিপের জন্য, যেগুলি ভীষণ ইম্পর্ট্যান্ট হতে পারে। তো শুধুমাত্র এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট হবে বা এইগুলো থেকে তোমরা কমন পাবে এমনটা কিন্তু মোটেও নয়। যেই চ্যাপ্টার্স থেকে এই কোয়েশ্চেন্সগুলো তোলা হয়েছে সেই চ্যাপ্টার্সগুলো ইম্পর্ট্যান্ট। যেমন দেখো, প্রথম যেই কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে স্বাধীনতার আগে ভারতবর্ষে কী কী সাংবিধানিক কাজবাজগুলো হয়েছিল সেগুলির ওপর থেকে, বা সাংবিধানিক আইনগুলো যেগুলো তৈরি হয়েছিল, যেমন মরলে মিন্টো, মন্টেগু চেমসফোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আবার এটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এই অ্যাক্টগুলো কী কী, এই অ্যাক্টগুলো একটু ভালো করে দেখে না, এই অ্যাক্টগুলোর মধ্যে কী কী বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলো ভালো করে একটু দেখে নেয়, এইটাই হবে তোমাদের কাজ। তো চলো প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই। কেন্দ্রীয় এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কোন স্কিমের ওপর ভিত্তি করে করা হয়েছে? তো দেখো, মানে আরেকটু বলে নিই, আজকের দিনে আমরা যদি এই কেন্দ্র রাজ্য মধ্যে ক্ষমতা বন্টন, এই কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, এটা কিন্তু আমাদের সেভেন্থ শিডিউল বা স্কেডিউলও বলে অনেকে, সেভেন্থ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে কি কি আছে বলো তো? তোমাদের কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট, এই তিনটে লিস্ট কিন্তু এখন বর্তমান সংবিধানে আছে। এবং এই সংবিধানে বর্তমান যেটা আছে সেটা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা পাওয়ার আগেও একটা জায়গায় ছিল, এবং সেই জায়গাটা ছিল হচ্ছে ভারত শাসন আইন অফ 1935, 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ভারতে 1957 সালে প্রথম তিন স্তরের পঞ্চায়েতি রাজের সুপারিশ কোন কমিটি করেছিল? তো এখানে পঞ্চায়েতি রাজ যেটা আছে এটা সম্বন্ধে আরেকটু বলি। পঞ্চায়েতি রাজ, এই পঞ্চায়েতি রাজ যেই ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশনের 73rd অ্যামেন্ডমেন্ট বা 73rd সংবিধান সংশোধনী যেটা আছে, সেই 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানে জায়গা পেয়েছে। কিন্তু এই যেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে সুপারিশ, সেই সুপারিশ সবার প্রথম বলবন্ত রায় মেহতা কমিটি নামে একটা কমিটি গঠন করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। সেই কমিটিটা প্রথম সুপারিশ করেছিল যে ভারতে 3 স্তরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হওয়া প্রয়োজন। ভারত সরকার কোন সংস্থা প্রতিষ্ঠা করেছে প্ল্যানিং কমিশনকে প্রতিস্থাপন করতে? এটা নিশ্চয়ই সবাই জানা কথা, সেটা হচ্ছে নীতি আয়োগ। যেই নীতি আয়োগ আগে ছিল প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনটাকে বন্ধ করে নীতি আয়োগটা চালু করা হয়েছে। তো এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারম্যান কে? এক্স অফিসিও চেয়ারম্যান কে? এক্স অফিসিও বলতে পদাধিকার বলে কে চেয়ারম্যান থাকেন সেটাও বলা যায়। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা না হয় কমেন্টেই লেখো। কেন্দ্রীয় সরকারের স্কিম, এখানে কোন কেন্দ্রীয় সরকারি স্কিম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা প্রথমটা হচ্ছে MGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা স্কিম এরকম ছিল না, সেইটা প্রথমটা। কিন্তু প্রথমটা কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, মানে একসঙ্গে এতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য কোনো দেশ বা অন্য কোনো জায়গায় খোলা হয়নি। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। টিপু সুলতানের বিরুদ্ধে ত্রিমাত্রিক জোট বা ত্রিশক্তি জোটও বলা হয়, ত্রিশক্তি জোট, এই ত্রিশক্তি জোট কে গঠন করেছিলেন? এই ত্রিশক্তি জোট কিন্তু গঠন করেছিলেন আমাদের লর্ড কর্নওয়ালিস। পরেরটা, ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রধান স্থপতি কারা ছিলেন? মানে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয় কিন্তু, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, এটা থেকে ভালো মাঝে মাঝে প্রশ্ন দেয়। ন্যাশনাল কনফারেন্স, তো ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যেটা ছিল সেটা কিন্তু মানে চালু হয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস, অপশান এ, এনাদের হাত ধরে। তারপরের প্রশ্নটা, লাভানি কোন রাজ্যের লাভানি নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? এটা মহারাষ্ট্রের নৃত্য। এটি একটি কিন্তু লোকনৃত্য। নৃত্য আসলে দু রকমের হয়, একটা হচ্ছে লোকনৃত্য বা ফোক ড্যান্স হয়, আর একটা আছে হচ্ছে তোমার শাস্ত্রীয় নৃত্য, যেটাকে অনেকে ক্লাসিক্যাল ড্যান্সও বলে, তো দু রকমের নাচ হয়। তো দু রকমের নাচ থেকেই প্রশ্ন আসে। লাভানি একটা লোকনৃত্য বা ফোক ডান্স।
বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ কী ছিল? মানে আমাদের এখন যেরকম যদি বলা হয় যে আমাদের ভারতীয় যে ভারত সরকারের সবথেকে ছোট প্রশাসনিক বিভাগ কী, তো আমরা সেখানে বলতে পারি যে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত। ঠিক সেই রকমভাবেই বলতে চাইছে যে বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ কী ছিল? তো বিজয়নগর সাম্রাজ্যে মন্ডলম ছিল সবথেকে বড় প্রশাসনিক বিভাগ। পরের প্রশ্ন, বাংলায় পর্তুগিজদের দ্বারা স্থাপিত কারখানা কোনটি? তো পর্তুগিজরা, এই চিনসুরা লেখা আছে, এটা চিনসুরা না, এটা চুচুড়া, চুচুড়া। তো আসল উত্তরটা হবে তোমার হুগলি। হুগলি হচ্ছে অ্যান্সার। হুগলিতে সর্বপ্রথম বাংলায় পর্তুগিজরা কারখানা স্থাপিত করেছিল। তো ওই বাংলায় দেখো, এখান থেকে আরও একটা জিনিস প্রশ্নে আসে যে ভারতবর্ষে যারা এসেছিলেন বিদেশি শক্তি, সেই বিদেশি শক্তিদের আগমনের যেই সঠিক ক্রোনোলজিক্যাল অর্ডার সেটা কী কী আছে। মানে প্রথম কারা এসেছিল? পর্তুগিজ, তারপরে ডাচ, তারপরে ইংলিশ, তারপরে ফ্রেঞ্চ, এরকম এসেছিল। এই জিনিসটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়। আর এই যে যারা এসছিল, যেই বৈদেশিক শক্তি, সেই বৈদেশিক শক্তিরা কোথায় এসে নেমেছিল এবং তাদের প্রথম যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টগুলো কী ছিল, সেগুলো থেকেও প্রশ্ন আসে। আর্য মহিলা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রামাবাই। অ্যানি বেসান্ত সম্পর্কে নিচের কোনটি ঠিক? তিনি হোম রুল আন্দোলনের সূচনা করেছিলেন। অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলনের সূচনা করে, এটা ঠিক কথা। তিনি থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা, না, এটা ভুল। থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? ম্যাডাম ব্লাভাতস্কি আর কর্নেল অলকট, বা এরকম কী যে একটা নাম আছে, এই দুজন মিলে করেছিলেন থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা। এবং তিনি একবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, এটাও ঠিক কথা। তার মানে উত্তর হবে কি 1 এবং 3, অপশান সি, এইটাই হবে অ্যান্সার। 1 এবং 3 দুটোই ঠিক। সাইকেল, গাড়ি ইত্যাদিতে বল বিয়ারিং ব্যবহার করার কারণ কি? মানে বল বিয়ারিং যেটা থাকে সাইকেলের, তার মেন কারণটা কি? চাকাগুলির ও অক্ষের মধ্যে আসল সংস্পর্শের এলাকা বৃদ্ধি পাওয়া। না, আসল সংস্পর্শের এলাকা যদি বৃদ্ধি পায় তাহলে ঘর্ষণ বল তো বেড়ে যাবে, তাহলে নিশ্চয়ই সেটা মেকানিক্যালি ভালো হবে না, সেটা তাতে আরও শক্তি বেশি ক্ষয় হবে আর ফলাফল পাওয়া যাবে না। চাকাগুলি অক্ষের কার্যকরী সংস্পর্শে এলাকা বৃদ্ধি পায়, এটাও হওয়ার কথা না, এই দুটোর কিছুই না। চাকাগুলি অক্ষের কার্যকরী সংস্পর্শে এলাকা কমে যায়, হ্যাঁ এটা ঠিক কথা। কার্যকারী সংস্পর্শে এলাকা যদি কমে যায় তাহলে ঘর্ষণ কম হবে। ঘর্ষণ কম হওয়া মানে কাজ করতে কম কষ্ট হবে এবং কাজ অল্প শক্তি দিয়ে বেশি আউটপুটটা পাওয়া যাবে। আচ্ছা, পরের প্রশ্ন, গাড়ির কুলিং সিস্টেম রেডিয়েটর কোন প্রক্রিয়ার উপর কাজ করে? তো রেডিয়েট করা মানে হচ্ছে বিকিরণ করা, ঠিক আছে। কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু এই রেডিয়েটারের কার্যপ্রণালী বিকিরণ দিয়ে এসো না, এটা কিন্তু ভুল। তো রেডিয়েটার কাজ করে উত্তাপ পরিবহনের মাধ্যমে। পরের প্রশ্ন, ফিলোজফার্স উল, এটাকে অনেকে দার্শনিকের উলও বলে। দার্শনিকের উল, তো দার্শনিকের উল কাকে বলে? দেখো, জিঙ্ক অক্সাইড যেটা আছে, জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। বিটি বেগুন বলতে এরকম বলা হয়, বিটি ব্রিঞ্জল। এই বিটি হচ্ছে একটা মানে তোমার ভাইরাসের নাম, ঠিক আছে, ভাইরাস হবে, হ্যাঁ ভাইরাসের নাম। তো এই বিটি ব্রিঞ্জাল মানে যেগুলো জেনেটিক্যালি মডিফাইড শস্য হয়, সেই জেনেটিক্যালি মডিফাইড শস্যগুলির এক প্রকারভেদ হচ্ছে এই বিটি ক্রপ। ঠিক আছে। তো এই বিটি ক্রপ যেগুলো হয় সেগুলো সাধারণত কীটপতঙ্গ প্রতিরোধ করা এক ধরনের শস্য হয়। তারপরে প্রশ্নটায় চলে যাচ্ছি, ব্লক চেইন প্রযুক্তি সম্পর্কে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তো ব্লক চেইন নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো, মানে এখন ক্রিপ্টোকারেন্সি যেটা আছে সেটাকেই সাধারণত ব্লক চেইন বলা হয়। তো ব্লক চেইনের মধ্যে এটি একটি সার্বজনীন লেজার মানে হচ্ছে ওই বই মতো, যা সবাই দেখতে পারে কিন্তু একক ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারে না, মানে কোনো একজন নিয়ন্ত্রণ করতে পারে না। তো এটা ঠিক কথা। ব্লক চেইনের গঠন ও নকশা শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ডেটা নিয়ে, না, শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহৃত হয় তার মানে এই না যে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি নিয়েই এটা চলে, আরও অনেক কারণ আছে। ব্লক চেইন মৌলিক বৈশিষ্ট্যগুলির উপর নির্ভর করে অ্যাপ্লিকেশন কারো অনুমতি ছাড়াই তৈরি করা যেতে পারে।
ব্লকচেনের মৌলিক বৈশিষ্ট্যগুলির ওপর নির্ভরশীল অ্যাপ্লিকেশন কারো অনুমতি ছাড়াই তৈরি করা যেতে পারে। তার মানে ব্লকচেন সম্বন্ধে কোনো কাজ করতে গেলে কারো অনুমতির প্রয়োজন হয় না, তার মানে এটাও ঠিক। তো এখানে অপশান ডি 1 এবং 3 উভয়ই এটাই ঠিক। পরের প্রশ্ন, রেড ফ্ল্যাগ ভারত এবং কোন দেশের মধ্যে একটি যৌথ মহড়ার নাম? তো রেড ফ্ল্যাগ হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসএ। তোমাদের আরেকটা কাজ করা উচিত, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে নেভি আছে, নেভি, এয়ারফোর্স, তারপর আর্মি, এরা অন্য যে সমস্ত দেশের সঙ্গে সামরিক মহড়াগুলি করে সেই মহড়াগুলির নাম কী কী এবং কোথায় হয়, এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে কোথায়, নাম কি, এবং সেটা কোন ধরনের এক্সারসাইজ, মানে সেটা নেভাল এক্সারসাইজ নাকি মিলিটারি এক্সারসাইজ নাকি এয়ারফোর্স এক্সারসাইজ, এই জিনিসগুলো কিন্তু মাঝে মাঝেই তোমার প্রশ্ন দিয়ে দেয়। রোহিঙ্গা কোন দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী? এটা নিশ্চয়ই সবাই জানো, মায়ানমারের সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গা। অপারেশন পোলো কোন রাজ্যের ভারতীয় ইউনিয়নের সঙ্গে সংযুক্তিকরণের সাথে যুক্ত? তো হায়দ্রাবাদকে যখন যুক্ত করা হয়েছিল ভারতের সঙ্গে, তখন যে অপারেশনটা হয়েছিল সেই অপারেশনটাকে বলা হতো অপারেশন পোলো, নাম দেওয়া হয়েছিল। নোবেল পুরস্কার কোন দেশ থেকে প্রবর্তিত, মানে কোন দেশ চালু করেছিল? সেটা হচ্ছে সুইডেন। এর পিডিএফ যেটা আছে, পিডিএফ আমি তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর হচ্ছে মেইন উদ্দেশ্য যেটা বলার, এটা ক্লার্কশিপ এক্সামিনেশনে তোমরা যাতে ঠিকঠাক করে পড়ে যেতে পারো যে তোমার কী আসার মতো এবং কী আসার মতো না। যাই হোক, যদি পুরো ভিডিওটা শেষ অবধি দেখে থাকো তাহলে থ্যাংক ইউ, আর বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস। বাই।